আমরা ইলেকট্রিশিয়ান নাই। কে বলছে ইলেকট্রিশিয়ান নাই? কোন অফিসার বলছে? আপনারা আমাকে জানাবেন। আমরা হলাম আরবির নিয়োগপ্রাপ্ত ভিলেজ ইলেকট্রিশিয়ান, ওরা মানতে চাচ্ছে না। আমরা আরবির স্টাফ, আরবির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান। আপনাদের উপরে এক ধাপ, সেটাই যদি না হয়, রিসেন্ট যে আপনাদের দপ্তর আদেশ আসছে, ইলেকট্রিশিয়ান 1 নম্বরে, কন্ট্রাক্টর পরে, তারপরে কর্মচারীরা, ঠিক কি না? আমার এখান থেকে যে জিএম স্যার কিছু করবে মনে করবে না, মনে করে না যেন আর যে আমার খবরটা যাচ্ছে না। কমিটির বিষয় হলো জোনাল, সাব জোনাল, জোনাল, সাব জোনাল, তার সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এই 3টা ভোট আছে তাদের এই 3টা ভোট আছে। ভোট 3টা থাকলে ওখানে ভাই আছে 10 জন, 10 জনে উপস্থিত থাকতে হবে। ডিজিএম নিজে তাদের ডাকি নিয়ে পাশে রাতে 10টা, 10:30 পর্যন্ত ডিউটি করছে। আপনারা কি পারছিলেন? গেছিলেন? যান নাই? তাহলে আপনাদের পুষবে কেমন করে রে ভাই? তারা, আপনারাই তো তাদের সেলুট দিয়ে চলেন, তো আপনাদের পুষবে কেমন করে? আপনারা আজকে চাচ্ছেন আমার মুখে হার তুলে দেন, ঘর জামাই আসি বসছেন আপনারা। কমিটির বিষয় নিয়ে আসলে আমরা কাকে সভাপতি করব, কাকে সেক্রেটারি করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সংগঠন চালাবে কে, আমরা দায়িত্ব দেব কাকে? বিষয়টা এমন নয় কি সমিতির এক ডাকে আমরা রিডিং এনে দেব, আমরা বকেয়া আদায় করে দেব, আমরা ওই একজন মারধর করছে, পোলত চড়ছে, কাশি নিয়ে নিচে খাড়ায় আছে, ওই লেখাত কিরা আছে রে, কেউ অমুক আছে, যা তো না ভাই, যা তো বাঁচাও। তা আমরা ওকে বাঁচামো, বকা আদায় করে দেবো, রিডিং নিয়ে দেবো, তারপরে ওই আপনি দিবি রিডিং আনবেন দিয়ে ওই যে দালালের ওয়ারিং দেখে আসবি ইন্সপেক্টর, এই কাম যদি হয় তাহলে আপনি ফিরে যদি কথাও শোনেন তাহলে কাম হবি। আমি এটুকু বলতে চাচ্ছি, আমরা সুসংগঠিত থাকলে আমাদের সব কিছুই সম্ভব। আমার মেম্বার ভাই যে কথা বলে গেলেন, আমার আর এক ভাই বলে গেলেন, বোনারপাড়ার ভাই, আমরা গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান যারা আছি তারা অবশ্যই আমরা জানি, আমাদের অফিসে দালাল কাজ করলেও আমাদের মতো এক ইলেকট্রিশিয়ানের ভাই হাত দিয়েই কাজ করে, ডাইরেক্টভাবে কেউ কাজ করতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যার কাছে যে সুবিধা দেয় তার কাছে এসে চলে যায়। ভাইদের ওপর আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা বিগত 15 সাল থেকে এখন পর্যন্ত আমরা আন্দোলনের মাঝে আছি এবং থাকব। যে কয়দিন আমাদের আল্লাহ রেজেক দুনিয়াতে দিয়ে রাখছে, এই কয়দিন আমরা আপনাদের কাজ করে যাব, এই অঙ্গীকার ব্যক্ত করে আমরা ওয়াদাবদ্ধ হয়ে আপনাদের মাঝে আছি। যাই হোক, আজকের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট সকল গাইবান্ধা বিভাগের সকল ইলেকট্রিশিয়ান ভাই, আপনাদের কাছে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা বিগত দিন থেকে আন্দোলন করে আসতেছি, আপনাদের সাড়া নাই। যে কোনো সংগঠনের যদি সদস্যদের সাড়া না থাকে সে সংগঠন চলতে পারে না। আপনাদের বিভিন্ন রকম কথা আমি শুনছি এবং লিপিবদ্ধ আছে। আমরা ইলেকট্রিশিয়ান নাই। কে বলছে ইলেকট্রিশিয়ান নাই? কোন অফিসার বলছে? আপনারা আমাকে জানাবেন। ইলেকট্রিশিয়ান না থাকলে বারবার আপনাদের দপ্তর আদেশ আসতেছে। 9ই ফেব্রুয়ারি এই দপ্তর আদেশটা কোত্থেকে আসলো ভাইজান? 15 সাল থেকে 17 সালে আরবির দপ্তর আদেশ বা হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়, আরবি আমাদেরকে আজ পর্যন্ত ভুয়া করতে পারে নাই। আমরা সুপ্রিম কোর্ট থেকে রায়ের না, হাইকোর্টের রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে ওরা আপিল করে, আরবি সুপ্রিম কোর্টে আপিল করে, সুপ্রিম কোর্টে তারা
হেরে যায়, আমরা ওই রায়ের বলে আমাদেরকে তার মান সম্মান যাওয়ার খাতিরে আমাদেরকে আজ পর্যন্ত তারা সম্মান দিতে চাচ্ছে না। আরবির দপ্তর আদেশ তারা মানতে চাচ্ছে না, পিপিএস। আমাদের মূল কথা হলো পিপিএস আর আরবির মধ্যে পার্থক্য অনেকটা। ওয়ালাইকুম সালাম। আমরা হলাম আরবির নিয়োগপ্রাপ্ত ভিলেজ ইলেকট্রিশিয়ান, ওরা মানতে চাচ্ছে না। আমরা যে আরবির ইলেকট্রিশিয়ান ওরা মানতে চাচ্ছে না, ওদের সমিতির কাঠামো মোতাবেক চলতে চাচ্ছে, এটা আপনারা লক্ষ্য করতেছেন বা জানতেছেন। আমরা আরবির স্টাফ, আরবির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান, এটা আমরা দাবি থাকবে। সমিতিতে গেলে আমাদের দাবি এটাই তুলে ধরতে হবে যে আমরা আরবির ইলেকট্রিশিয়ান, আপনারা সমিতির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান, এই কর্মচারী কর্মকর্তা। আমরা কিন্তু আরবির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান। আপনাদের উপরে এক ধাপ, সেটাই যদি না হয়, রিসেন্ট যে আপনাদের দপ্তর আদেশ আসছে, ইলেকট্রিশিয়ান 1 নম্বরে, কন্ট্রাক্টর পরে, তারপরে কর্মচারীরা, ঠিক কি না? আমরা আরবির নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান, অতএব আমরা একত্রিত হতে পারতেছি না বিধায় আমাদেরকে তারা ছড়িয়ে ফেলে দিচ্ছে। আমরা একত্রিত যদি থাকতে পারতাম তাহলে আমাদের পাশে অফিসাররাও থাকতো এবং আমাদের সহযোগিতা চাইতো। কিন্তু আমরা দালালের কাছে সহযোগিতা চাওয়ার কারণ আমরা ইলেকট্রিশিয়ানরা, দালালদের কাছে সহযোগিতা চাওয়ার কারণ আমরা ইলেকট্রিশিয়ানরা। আপনারা নিজের মন থেকে বুঝে নেন, কারণ আমরা তাদের সহযোগিতা করতে চাচ্ছি না, আমরা তাদের পাশে যাচ্ছি না। তাদের যেটা মানে মনের আশা সেটা আমরা পূরণ করতে পারতেছি না। আমি কিন্তু ভেঙে বলতে পারবো না, কারণ আমার বাধা আছে। তাদের চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না, তারা চাহিদা পূরণ করে। চাহিদা পূরণ এখন আর ওই সাধ্যের আর হবে না, কারণ তাদের দুর্নীতির ব্যাপারে অটো বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ানের যে গোড়া পত্তন, এটা আমরা তাদেরকে বাংলাদেশ আরবিতে আমরা এটা সমস্ত তথ্য সেখানে দিতে সক্ষম হয়েছি। সমস্ত তথ্য আমার এখান থেকে যে জিএম স্যার কিছু করবে মনে করবে না, মনে করে না যেন আর যে আমার খবরটা যাচ্ছে না। আমাদের ওখানে একটা টিম আছে, প্রতিনিধি দল আছে, সর্বক্ষণিক আপনারাই জানেন না, আমার ভিলেজ ইলেকট্রিশিয়ান ভাইরাই জানেন না, সেখানে সব সময় সেখানে খবর লেনদেন হচ্ছে এবং আমাদের কথাবার্তা তারা শুনতেছে। এবং আরও একটা গরম খবর দিয়ে যাই, অনেক ভাইয়েরা আছে আমার বিভাগের, এখন পর্যন্ত 8টা পিভিএসের এই প্রতিনিধি এখানে আছে, আপনারা জানেন না, হয়তো পরে পরিচয় হবে। 8টা পিভিএসের এই প্রতিনিধি আছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সাহেব আছেন, এখানে উপস্থিত আছেন। অনেকে জানেন না শুভ সংবাদটা কি। আপনাদের পাশে আসতেছে আমাদের এলাকা পরিচালক, বিধায় সমিতি বোর্ড একটা আছে না, সমিতি বোর্ড আছে, তার সভাপতি আছে, আছে না? আপনাদের 2 জন করে প্রতিনিধি ওই সমিতি বোর্ডে থাকবে। আপনাদের বিপক্ষে কথা বলতে পারবে না আর কোনো ব্যক্তি, আর কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না আপনাদের বিপক্ষে, কারণ আমাদের কথা শোনার মতো বা বলার মতো লোক ওই বোর্ডে থাকে না বিধায় আমরা আজকে অধপতন আমাদের এসেছে। কারণ ওরা যারা যে কথা বলে, জিএম যে কথা বলে, সভাপতি ওই কথা বলে, এলাকা পরিচালক ওই কথা বলে, পিওসি ওই কথা বলে, এমএস ওই কথা বলে, বলার কারণে আমাদের মান সম্মানের আঘাত আনতেছে তারা। এই জন্য আমরা ওখানে দাবি করছি যে আমাদের প্রতিনিধি 2 জন থাকবে। আমাদের ইলেকট্রিশিয়ান ভাইদের দোষ থাকতে পারে বিধায় তার পক্ষে কথা বলার লোক থাকে না, বা আপনারা শোনেন বলেন আর আরবির চেয়ারম্যানকে অবগত করেন, কিন্তু আমরা জানি না বিধায় চেয়ারম্যান সাহেব হয়তো এটার উপরে ভোট দিয়ে আমাদেরকে মানে উন্মুক্ত করা বা আমাদের যে অধিকার দিতে বিলম্ব হচ্ছে এই কারণে। অতএব আমরা আরবির চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলছি, সচিব, মেম্বার পিপিএস এবং মন্ত্রণালয়ের সচিব, সবার সাথে আমার একত্রিত মিটিং ঘন্টার পর ঘন্টা হচ্ছে, আপনারা অনেকেই জানেন না। অতএব আমাদের যে কথাবার্তা সেখানে যাচ্ছে, মাধ্যম দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আগামীতেও যাবে, এবং আমাদের উপর নির্ভর করে তাদের কথাবার্তাগুলা
পাশ হবে, আমাদের কথার উপরে তাদের কথাবার্তা পাশ হবে। জিএম স্যার, পিওসি স্যার বা এমএস স্যার, যত স্যার আছে বা ওই সমিতি বোর্ডের যারা আছে, এই কথাগুলা গ্রহণ তারা করে, কিন্তু আমাদেরও কথাগুলা শুনবে, শোনার পরে ওই বোর্ডে পাশ হবে। এই পাশ হওয়ার পরে ওই কাগজটা আরবিতে যাবে, এটা খেয়াল রাখবেন। এটা অতি শীঘ্রই হচ্ছে। এখন যেমন একটা দপ্তর আদেশ হচ্ছে, এই রিসেন্ট আসতেছে এই দপ্তর আদেশটা। যাই হোক, আমি ওইদিকে আরও বহু কথা আছে, ওইদিকে যেতে চাচ্ছি না। আমি যেহেতু সারা বাংলাদেশে 80টা পিভিএসে যাতায়াত করতেছি এবং কমিটি করতেছি, বিভাগীয় কমিটি, আহ্বায়ক কমিটি, যত কমিটি আছে, আমি যেহেতু কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক হিসাবে আমাকে এই সব করতে হচ্ছে বা করা হচ্ছে। সারা বাংলাদেশে আমার সাথে যাদের অ্যাড আছে তারা জানতেছেন এবং গ্রুপে যারা আছেন তারা জানতেছেন। যাই হোক, এখানে কমিটির বিষয়ে আরও কিছু কথা বলবো। কমিটির বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কমিটির বিষয় হলো জোনাল, সাব জোনাল, জোনাল, সাব জোনাল, তার সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এই 3টা ভোট আছে তাদের এই 3টা ভোট আছে। ভোট 3টা থাকলে ওখানে ভাই আছে 10 জন, 10 জনে উপস্থিত থাকতে হবে। এই 3টা ভোট, এখানে 7টা জোনাল, সাব জোনাল মিলি 7টা আছে, 7টা 3 সাথে 21টা, এবং সেখানকার সদস্য উপস্থিত থাকতে হবে পিভিএস কমিটি করাতে। পিভিএস কমিটি অনুষ্ঠান করে আপনারা করবেন, বিভাগীয় আহ্বায়করা সেটা অনুমোদন দেবে। ঘরে বসে পকেট কমিটি করা আমরা গ্রহণ করব না, কেন্দ্রীয় কমিটি কখনোই গ্রহণ করবে না, আহ্বায়ক কমিটিও গ্রহণ করবে না। আপনারা আপনাদের মতোই কমিটি করে আপনারা ঘরে বসে থাকেন, আর আমরা যে সুফল নিয়ে আসবো এই সুফলটা ভোগ করেন আর আমাদের জন্য দোয়া করেন, আর কিছু করা লাগবে না। ঠিক আছে? জোনালের সভাপতি, সেক্রেটারি, জোনালের ভাইদের যদি কোনো সমস্যা সমাধান করতে না পারে তাহলে তারা পিভিএস কমিটিকে অবহিত করবে। পিভিএস কমিটি সেটা যদি সমাধান করতে না পারে বিভাগ কমিটিকে অবহিত করবে। বিভাগ কমিটি যদি ওই সমাধান করতে না পারে কেন্দ্রীয় কমিটি করবে, ইনশাআল্লাহ। আমি এই কথা বললাম এবং এটা আশা আপনাদেরকে দিলাম। আর একটা কথা, জোনালের সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, সাংগঠনিক সম্পাদক একজন। উনি যদি একজন পিউনের সাথে কথা বলতে না পারে, একজন আমার ইনস্টিটিউটের স্যারের সাথে কথা বলতে না পারে, তাকে যদি আপনার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক বানান, তাহলে আপনার ওই জোনালের কি উন্নয়ন হতে পারে, ইলেকট্রিশিয়ান ভাইদের উপকারে কি আসতে পারে আপনারাই ভালো করে জানেন। আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান, আমার সভাপতি আলমগীর খান মনে করেন সাব জোনালের, উনি যদি কনসারের সাথে কথা বলতে না পারে, লাইনম্যানের সাথে কথা বলতে না পারে এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে না পারে, তাহলে ওনাকে সভাপতি বানা মানে আমার নিজের সংগঠনের কবর দেওয়া। ঠিক আছে? তা যাই হোক, আরও কিছু কথা বলবো। সেটা হলো আপনার বলছে এটা কি, যাই হোক, আপনারা দালাল বলতেছেন, দালাল আফসার ভাই বলছে কথা, সবগুলো শেষ হয়ে যাও তো, মাথা কথা হয়েছে কিন্তু তার বিস্তারিত হয়নি। আফসার ভাই কথাটা বলছে, আমাদের আর চিন্তার কোনো কারণ নাই। আমরা আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের যিনি কাজ করতেছেন আফজাল হোসেন বিপ্লব ভাই, সাধারণ সভাপতি উনি কেন্দ্রীয় কমিটির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ভাই এবং আমিন উরু ভাই, আলাউদ্দিন ভাই, যারা আপনাদের কেন্দ্রীয় কমিটির কাজ করতেছেন, তাদের দোয়া করবেন। তারা সবাই অসুস্থ। আপনাদের জন্য যে কাজটা করে যাচ্ছি 24 ঘন্টা, আপনারা আজকে এখানে আসতে পারেননি, এই মিলনমেলা এবং ত্রিবার্ষিক সম্মেলনে আপনি একজন ইলেকট্রিশিয়ান আসতে পারেননি, তাহলে আপনার সভাপতি কিভাবে আপনার জন্য কাজ করতে পারবে? তারও তো কাজ আছে। তাহলে এই দিকে লক্ষ্য রাখতে হবে, যারা শ্রম অর্থ ব্যয় করতে পারবে এবং আপনার কল্যাণে কাজ করতে পারবে তাদের পক্ষেই থাকতে হবে, তাই নাকি? হ্যাঁ,
তাহলে আমরা কি এখানে যারা আছি আমরা কি অ্যাসোসিয়েশনের পক্ষে? হাত তুলি দেখাইতে হবে এবং চিল্লাই বলতে হবে অ্যাসোসিয়েশনের পক্ষে, অ্যাসোসিয়েশনের পক্ষে, আফজাল ভাইয়ের পক্ষে, রফিক ভাইয়ের পক্ষে, নুরু ভাইয়ের পক্ষে। ধন্যবাদ। আর অন্য কোনো নানা ভাই, আশ্বস্ত ভাই, এখন আমাদের বাংলাদেশে আরও 2টা গ্রুপ বর্তমানে জন্মগ্রহণ করেছেন, তাদের পক্ষে আপনারা না, আমি মনে করলাম 2টা গ্রুপ জন্মগ্রহণ করেছে, তারা ইলেকট্রিশিয়ানের বাস দেওয়ার লক্ষ্যে। একটা হলো বাংলাদেশ তৃণমূল ইলেকট্রিশিয়ান, একটা হলো ফেডারেশন বাস দেওয়ার জন্য, তারা কাগজ বেচার জন্য আপনাদের পিছনে আছে। আমরা কাগজ বেচার পক্ষে না, তাই নাকি না বলেন? আমরা কি কাগজ বিক্রি করার জন্য এখানে এসেছি? হ্যাঁ, আমরা আপনাদের মহব্বতে এসেছি। আপনার মহব্বত, একে অপর ভাইয়ের সহযোগিতা এবং কথাবার্তায় মহব্বত বাড়বে। আমরা কিভাবে চলতে পারবো, আমরা কিভাবে আমাদের কার্যক্রম এগিয়ে নিতে পারবো, আমরা কিভাবে অফিসে যেতে পারবো, এই লক্ষ্যে আমরা এখানে এসেছি, তাই নাকি? বা কিভাবে কাজ হচ্ছে এটা শোনার জন্য, তাই না? তা আমরা আজকে হয়তো সবাই আসা উচিত ছিল এবং বউ বাচ্চা নিয়ে এখানে আসা উচিত ছিল, বউ বাচ্চা নিয়ে এখানে আসা উচিত ছিল, কারণ আমার অধিকার, আমার রুজির পথ, আমি যাতে এই রুজির পথটা দীর্ঘস্থায়ী হয় এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সকলকে আসা উচিত ছিল। আনন্দ মেলা, ওখানে কি লেখছে? মিলন মেলা। তো মিলন মেলা আমরা এই 10 জন, এই 100 জন, এই 150 জন, তাহলে ওরা আসলে এই মাঠটা ভরে যেত, আমরা আনন্দ হতাম, আনন্দ করতে পারতাম। তা যাই হোক, আমাদের অধিকার আধা, হাত রাখলে হাত পুড়িয়ে যাবে। অতএব তারা ফর্ম বিক্রি করে, তারা সদস্য বানায়, তারা টাকা বানায়, তারা অনেক কিছু করে, অনেক কিছু দিতে চায়, কিন্তু কিছুই আজ পর্যন্ত 15 সাল থেকে কিছু দিতে পারছে ফেডারেশন? বলেন তো আপনারা, বড় করে বলেন, দিতে পারছে? তাহলে এখন নতুন করে তৃণমূল্য আসি, ওরা কি করবে? আমরা 15 সাল থেকে এত পরিশ্রম করে রায় নিলাম, দপ্তর আদেশ করতেছি, বারবার আরবিতে যাচ্ছি, প্রতিদিন যাচ্ছি, মনে করেন প্রতিদিন যাচ্ছি, কিন্তু তারা কোথায় গেল? তারা কি করতেছে ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য? তারা শুরু করছে ব্যবসা। এই পা ফেলবেন না, তাদের ফাঁদে পা ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন না। বগের মতো তারা দড়ি দিয়ে টান দিয়ে শিকার করে খাঁচায় বন্দি করবে। এই কাজ কখনোই করবেন না আপনারা। আমার এখানে নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে 2-4টে কথা বলবো। অতএব আপনারা অবশ্যই যারা কমিটিতে আসবেন, আমার অনুরোধ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, বিভাগীয় কমিটির পক্ষ থেকে, আপনার তৃণমূলের ইলেকট্রিশিয়ান ভাইদের সঙ্গে সবসময় হাই হ্যালো করতে হবে, তাদের দুঃখের সুখে কথাবার্তা বলতে হবে এবং বিভাগের আদেশ আপনারা তাদের কর্ণপাত করতে হবে। কেন্দ্রীয় কমিটির কথাবার্তা তাদের তাদের কাছে পৌঁছাই দিতে হবে। এটা তবে ভাইজানের আর একটা অনুরোধ করতেছি, পাসওয়ার্ড গেলে পাইলে আপনারা ভুলিয়ে দেন না, আমাদেরকে ভুলিয়ে যাইয়েন না। পাসওয়ার্ড গেলে কারো প্রয়োজন নাই, এটাও ঠিক, কারণ পাসওয়ার্ডটা পাইলে আপনার কারো প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে ভুলিয়ে যাইয়েন না। আর ভুলে গেলে দোয়াটা করবেন, পাসওয়ার্ড অতি শীঘ্রই, অতি শীঘ্রই, অতি শীঘ্রই। এবং যারা ওয়েবসাইটে যাদের নাম রয়েছে তারা আগে পাবে। তবে বিসি মজে করছে, ওরা বিসি কাটা যাবে, অটোমেটিক লাগবে না, বাগড়ি লাগবে না, অটোমেটিক ওখানে পিপিএসআই কাটা হবে, পিপিএসআই কাটবে, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনাদের কাটতে হবে না, পিপিএস থেকে বিসিটা কাটিয়ে দেবে, ওরা কেটে যাবে, অসুবিধা নেই। আপনার পাসওয়ার্ড অতি শীঘ্রই পাচ্ছেন। এটা আপনারা শুভ সংবাদটা আপনাদেরকে দিলাম, শুভ সংবাদটা বারবার দিচ্ছি, এই অতি শীঘ্রই আপনারা পাসওয়ার্ডটা পাচ্ছেন। আর আমরা কমিটি অনেক ভাই এখনো করেন নাই, আমার এখানে বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, তাদেরকে বলতেছি আজকে হয়তো ডেট হবে ঠাকুরগাঁও, দিনাজপুর 1-2 ডেট দিলে আমি খুশি হইতাম। আপনারা ডেট দিলে
যতটুকু পারেন যেভাবে পারেন আপনারা কমিটিটা ডেট দিলে আমরা করে কেন্দ্রীয়তে পাঠাই দিলে ভাইদের উপকার হবে। এই কমিটিটা আরইবিতে ঢুকবে, আরইবিতে ঢুকলে আপনাদের আমার অসহায় ইলেকট্রিশিয়ান ভাইদের উপকারে লাগবে। আপনারা অবশ্যই এটা ডেট নেবেন, আগামীতে কবে করবেন। আজকে আপনি ক্ষমা করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আমার কথায় সামান্যতম আঘাত পেলেও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব আর বিভিন্ন জাতির প্রতি আমার শুভেচ্ছা। আমি বক্তব্যের প্রারম্ভই গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রংপুর বিভাগীয় সভাপতি মরহুম রুহুল আমিন মেম্বার ভাই সহ এ যাবত যত ইলেকট্রিশিয়ান ভাই ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন আমার সকল ভাইদেরকে সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করেন, আমরা সকলেই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সহপাঠী বন্ধুরা, অনেক জল্পনা কল্পনা, অনেক মান অভিমান মধ্য দিয়ে আজকের এই গাইবান্ধা পিবিএস কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেরিতে হলেও গাইবান্ধা পিবিএসের সকল ইলেকট্রিশিয়ান ভাইদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য। যদিও এটা আরও আগে হবার কথা ছিল, যাই হোক, যে কোনো কারণবশত আপনাদের আয়োজনটা দেরি হয়েছে, তারপরে ধন্যবাদ জ্ঞাপন করছি। গাইবান্ধা পিবিএসের ইলেকট্রিশিয়ান ভাইরা, আমি মনে করব আপনারা আসলেই গর্বিত। কারণটা হচ্ছে যে আজকের এই প্রোগ্রামে, আজকের এই অনুষ্ঠানে গাইবান্ধা পিবিএসের যত না ইলেকট্রিশিয়ান এখানে আপনারা এসেছেন, আমার মনে হয় শতকরাভাবে পার্সেন্টেজের দিক থেকে বাইরের ইলেকট্রিশিয়ান এখানে বেশি এসেছে। আপনারা গর্বিত আজকে এখানে রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুর, কাউনিয়া, পীরগাছা সহ অনেক দূরদরাজের লোক আপনাদের মাঝে এসেছে, বাট আপনাদের লোকেই 50% মনে হয় উপস্থিত হন নাই। যাই হোক, যারা আসে নাই তাদেরকে আসবার জন্য যতটুকু কৌশল অবলম্বন করার দরকার এবং বোঝানোর দরকার, সামনের দিকে আমরা সেটা বোঝানোর চেষ্টা করব এবং যে কোনো প্রোগ্রামে উপস্থিত থাকবার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এতটুকু মানসিকতা আমাদেরকে রাখতে হবে। আজকের এই আলোচনায় অনেকগুলো আলোচনা হয়ে গেছে, প্রশ্ন যেমন এসেছে, অ্যান্সারও আপনাদের মাঝ থেকেই, বিভিন্ন বক্তাদের মাঝ থেকে অ্যান্সারগুলো হয়ে গেছে। আসলে নতুন করে আর তেমন বলবার তেমন কিছু নেই। তারপরেও দু চারটি কথা না বললেই নয়। এখানে অনেকের বক্তব্য আমি নোট করেছিলাম আপনাদেরকে এগুলোর উত্তর দেবার জন্য। সে ওই যে বললাম, আপনাদের প্রশ্ন এসেছে, এর মাঝে উত্তরও হয়ে গেছে। আমি হারুন ভাইকে ধন্যবাদ জানাবো তার সুন্দর লিখিত বক্তব্য এবং যৌক্তিকতা তুলে ধরবার জন্য। পাশাপাশি আমাদের আলোচিত মুখ মঞ্জু মেম্বার ভাই অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক আলোচনা রেখে গেছেন। আমরা যারা আজকে এখানে আছি, যাদের আমরা যে বিভিন্ন সমস্যাগুলো আমরা এখানে জানতে পারলাম, এই সমস্যাগুলো আমরা নিজেরাই তৈরি করেছি। এই সমস্যাগুলো আমাদের নিজেদেরকে সমাধানও করতে হবে। কিভাবে করবেন, কেমনে করবেন, আসলে আমরা সবাই বুঝি, কিন্তু আপনাদেরকে শর্টকাটে বলতে চাই, আপনারা কিন্তু বৈধ লোক, আপনারা কিন্তু বৈধ লোক, অবৈধ নন। আপনারা কিন্তু সঠিকটাতে আছেন, আপনারা কিন্তু সঠিকটাতে আছেন, সত্যটাতে আছেন, আর সত্যর জয় সব সময় হয়। আজকে যারা
অত্যন্ত টেকনিক্যালি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে গেছেন রংপুর একের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আফসার ভাই। আপনারা নিঃসন্দেহে সেটা বুঝতে পারছেন উনি ওনার আলোচনায় আপনাদেরকে কি বলতে চেয়েছেন। সুতরাং আপনারা আপনাদের মতো করে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা সামনের দিকে ধাবিত হবেন। সেই ধাবিত হতে গিয়ে যদি কেউ আপনাদেরকে প্রতিরোধ করে, আপনারা যদি থেমে যান, আপনারা যদি আগাইতে সাহস না পান, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আপনাদের সংগঠনকে অবগত করবেন। আপনার সংগঠন আপনাদের পাশে থেকে সর্বাত্মক চেষ্টা করবে সামনের দিকে আগানোর জন্য। শুধু এতটুকুই নয়, আপনারা যারা সংগঠনে আছেন, সংগঠনে থাকার একটা সুফল অবশ্যই আছে। সেটা সংগঠন যত ছোটই হোক না কেন, সংগঠন সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। ইতিপূর্বে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে, আমি যখন দায়িত্বে ছিলাম আমি প্রত্যেকটা মিটিং মিছিলে বলেছিলাম, আপনারা সংগঠনের কাজে যে যেখান থেকে যখনই ডাক দেবেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি সেক্রেটারি সেখানে উপস্থিত হবে। যে কোনো সমস্যায় সভাপতি সেক্রেটারিকে আপনারা পাবেন। আর আপনারা ডেকে পান নাই এমন কোনো নজির আপনারা দেখাতে পারবেন না যে বিগত দিনের সভাপতি সেক্রেটারিকে আমরা ডেকে পাই নাই, এরকম নজির নাই, আমরা করি নাই। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান ভাইদের সুখে দুঃখে পাশে থাকবার জন্য। ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের পাশে থাকব, যদি আপনারা পাশে রাখতে চান। প্রিয় সাথী ও বন্ধুগণ, এখানে অনুদানের বিষয়ে একটি আলোচনা এসেছিল। আমাদের কোনো ভাই যদি ইন্তেকাল করেন, সেই পরিবারটিকে আমরা কিছু আর্থিক সহযোগিতা করব। এই আর্থিক সহযোগিতা করবার যে সামান্য কিছু নিয়ম কানুন আছে, আসলে আমরা এই নিয়মটা অনেকেই জানি না, বিধায় এই প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন হই আমরা। ইতিপূর্বে যত ভাই ইন্তেকাল করেছেন এবং আমাদেরকে দাওয়াত করেছেন, এমন কোনো জায়গা নেই যে দাওয়াতে আমরা অ্যাটেন্ড হই নাই। তারপরে আমরা সেখানে জানাজারে অংশগ্রহণ করেছি। এখন অনুদানের বিষয়ে আসি। আপনাদের বাড়িতে আপনার ভাই মারা গিয়েছে, এই সংবাদটা প্রচার কে করবে? আপনাকেই করতে হবে। তারপরে না পাশের বাড়ির মানুষ জানবে, তাই নাকি? আপনাদের বাড়িতে আপনাদের ভাই মারা গেছে, আমার এক ভাই মারা গেছে, তাকে আমি আর্থিক অনুদান দেবো আমার সংগঠনের পক্ষ থেকে। ওয়েলকাম, ভালো কথা। এখন এই আয়োজনটা কে করবে? শুরুটা কে করবে? নিঃসন্দেহে আমার ভাই যেহেতু মারা গেছে, আমাকে আয়োজন করতে হবে শুরুতেই। এই রিসেন্টলি আমরা সর্বশেষ যেটাকে অনুদান দিলাম রংপুর একের ভেন্ডাবাড়ি জোনালের আকমল ভাইকে। বিষয়টা হচ্ছে, আমার জোনালে যদি কোনো ভাই মারা যায়, তাহলে আমাকে সর্বপ্রথম উদ্যোগ নিতে হবে যে আমার ভাই মারা গিয়েছে, তাকে আমি আমার সংগঠন থেকে আর্থিক অনুদান দেব। শুরু করতে হবে কোথা থেকে? জোনাল থেকে। জোনাল অবগত করবে পিবিএসকে, পিবিএস অবগত করবে বিভাগকে। আর বিভাগ, বাকি রংপুর বিভাগ যাবে না। রংপুর বিভাগ তো জানেই না, তাহলে আপনাকে অনুদান দেবে কিভাবে? আয়োজনটা করতে হবে আগে আপনাকে। আপনি আয়োজন করবেন না, আপনি ডাকবেন না, আর আরেক ভাই আপনার বাসায় আসবে? এটা কি হয় বলেন তো আপনারাই? আপনারা যারা আছেন ক্লিয়ার হয়ে যান। কোনো ভাই যদি মারা যায়, তাকে যদি অনুদান দেবার আপনার দরকার হয় মনে করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকব। আপনাদেরকে সেটা অবগত করতে হবে। সব জোনাল আয়োজন করবে এবং জোনাল পিবিএসকে বলবে, পিবিএস বিভাগকে বলবে, ধারাবাহিকভাবে এভাবে জেনে শুনে সেই অনুষ্ঠান আমরা সফল করবো ইনশাল্লাহ। যাই হোক, অনুদান বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন তো? এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর একটা জিনিস হচ্ছে যে, এখানে অনেকগুলো আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত আকারগুলো বলতেছি, বাকিটা আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উনি বলবেন। আমাদের হারুন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কমিটি বিষয় নিয়ে।
কমিটির বিষয় নিয়ে আসলে আমরা কাকে সভাপতি করব, কাকে সেক্রেটারি করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সংগঠন চালাবে কে, আমরা দায়িত্ব দেব কাকে? বিষয়টা এমন নয় কি এখন দেখা গেল যে কখনো আসে না, অফিসেই আসে না, সংগঠনের কোনো মিছিল মিটিংয়েতে নাই, কোনোদিন হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখলাম না, তাকে নিয়ে এসে যদি আমি সভাপতি বানাই তাহলে সংগঠন কি ভালো চলবে? সে সংগঠন কি টেকবে? সংগঠন করতে গেলে নিঃসন্দেহে সাংগঠনিক মনা হতে হবে, দায়িত্বশীল লোক হতে হবে, সহনশীল লোক হতে হবে। শুধু নেতা হলেই হবে না, নেতার অনেক গুণাবলী থাকতে হবে। নেতাকে সহনশীল হতে হবে, নেতাকে তার অধীনস্থ যারা আছে তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রেখে সংগঠনকে চালাইতে হবে। বিষয়টা তাই নাকি? তাহলে আমরা সভাপতি কাকে বানাবো? নিঃসন্দেহে আমাদের যারা এখানে আজকে গাইবান্ধা পিবিএসের আওতাধীন যে সমস্ত জোনাল অফিস আছেন, আমি আপনাদের কাছে উদ্যোক্ত আহ্বান করব, অনুরোধ করব, আজকে যাদেরকে আপনারা সভাপতি সেক্রেটারি নির্বাচিত করবেন সে যেন সাংগঠনিক মনে হয়, সে যেন তার মধ্যে যেন নেতার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো যেন থাকে, যার হাত ধরে এই বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান গাইবান্ধা পিবিএসটা অত্যন্ত ভালো অবস্থায় অবস্থান করবে, এরকম লোকের দরকার। যদি আপনারা আবার এখানে ওই হিংসাত্মক মানসিকতার মানুষকে নিয়ে আসেন তাহলে আবার এখানে আমাদের অনেক ইলেকট্রিশিয়ান ভাই আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। সহনশীলতা থাকতে হবে, তার ভেতরে আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আজকে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমার মনোমালিন্য থাকতেই পারে, আমি তো মানুষ, আমার সঙ্গে আমি কি সবাই আমাকে ভালো বলবে? অবশ্যই না। ভালো মন্দ নিয়েই মানুষ, ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, তার মানে এই নয় আমার সংগঠনকে সেটা আমি ব্যবহার করব। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আপনাদের গাইবান্ধা পিবিএসে যে সমস্ত ভাইদের নাম ওয়েবসাইটে জমা হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি, আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে, যে আমাদের অনুমোদিত ইলেকট্রিশিয়ান ব্যতীতও কিছু ইলেকট্রিশিয়ানের নাম সেখানে গেছে, যারা বিসি কিংবা মুজিববর্ষ বা অন্যান্য ইলেকট্রিশিয়ান যারা আছে তাদেরও কিছু নাম গেছে। পাশাপাশি আমাদের লাইসেন্স প্রাপ্ত কিছু ইলেকট্রিশিয়ান, সিনিয়র পার্সন কিছু ইলেকট্রিশিয়ান যাদের নাম এখন অবধি পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয় নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি এখানকার যারা দায়িত্বে আছেন বা সামনে যারা দায়িত্বে আসবেন তাদেরকে উদ্যোক্ত আহ্বান করব, অনুরোধ করব, গাইবান্ধা পিবিএসের আওতাধীন যত ইলেকট্রিশিয়ান ভাই আমার আছেন লাইসেন্স প্রাপ্ত, আরবি থেকে নিয়োগপ্রাপ্ত, একটি নাম যেন বাদ না যায়, প্রত্যেকটা ভাইয়ের নাম যেন ওয়েবসাইটে থাকে, সে কাজ করুক কিংবা না করুক। আজকে হয়তো কোনো কারণবশত ব্যস্ততার কারণে আজকেও কাজ করতেছে না, কালকে কত করবে তো। আর আপনারা আমার সমস্যাটা কি নামটা দিলে ভাই বলেন তো? আমার সমস্যা আছে ব্যক্তিগত, ভাইটার নাম আমি আমার ইলেকট্রিশিয়ান ভাই সে একজন আছে, তার নামটা বাদ দেবো কেন? তার সঙ্গে আবার প্রতিহিংসা থাকতে পারে, অন্য বেশি মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে এটা করবেন না। আমি এটা রংপুর বিভাগের পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাব যে এই বৈষম্য আপনারা তৈরি করবেন না। পাশাপাশি যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়ু করব না। লাঞ্চ টাইম, অনেকটা ভালো কথা বললেও ভালো লাগতেছে না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমার আলোচনায় যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের নিজস্ব ওয়েবসাইটের ঘোষণা প্রসঙ্গে নাকি
জায়গাতেই খোলা, এক ওয়েবসাইটে আপনার সারা বাংলাদেশ একত্রিত হবে। আচ্ছা, এটা আমাদের নিজস্ব ওয়েবসাইটের, আমাদের আপাতত নিজস্ব কোনো ওয়েবসাইট খোলা নাই, তবে আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কেন্দ্রীয় কমিটি, সেখানে আমরা ঢুকে আলোচনা পর্যালোচনা করতে পারি। আর ওয়েবসাইট বিষয় নিয়ে এটা বিভাগীয় কমিটির কাজ না, এটা হচ্ছে কেন্দ্রীয় কমিটির কাজ। আমরা যেহেতু এখানে আমরা একটা প্রস্তাব পেয়েছি, আপনাদের এই প্রস্তাবটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, পাশাপাশি এই প্রস্তাবটাকে আমরা কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করবো ইনশাআল্লাহ। এবং এই দ্রুত গতিতে যেন আমাদের এই দাবি দাবাগুলো আমরা আদায় করতে পারি। এইরকম আসলে বিষয়টা হলো যে আপনারা এই যে আফসারবাজি কথাগুলো বলে গেছে, আমাদের আলোচনাগুলো এরকম হওয়া দরকার যে আলোচনাগুলো আমাদের সুবিধার্থে কাজে লাগবে, এই জিনিসগুলো আবেদন করার দরকার। আমরা আবার সেটা চেষ্টা করব কেন্দ্রীয় কমিটিতে সেটা প্রয়োগ করে আদায় করে নেবার। আর এখানে আমরাই আমাদের গুণগান, আমাদের দুর্নাম আমরা বলে থাকি। যাই হোক, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই মিটিংয়ে, এই আলোচনায় আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা কমিটি গঠন করবে, কমিটি গঠনে নিঃসন্দেহে অমুক আমার খুব প্রিয় মানুষ, অমুক আমার ভাই, অমুক আমার চাচা, এগুলো আপনারা তাকাবেন না। আপনারা তাকাবেন ওই দিকে যেদিকে তাকালে সংগঠনের উন্নয়ন হবে, সংগঠন সামনের দিকে ধাবিত হবে, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন শক্তিশালী হবে, সেই দিকে তাকিয়ে আজকে কমিটি আপনারা উপহার দেবেন। আমরা কিন্তু কমিটি করবো না, কমিটি আপনারাই করবেন। আপনারা উপহার দেবেন, আমরা কমিটি নিয়ে যাব। নিঃসন্দেহে চিন্তা চেতনা ভাবনা করে আজকে নেতৃত্ব দেবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমরা যারা ইলেকট্রিশিয়ান, তারা শুধু একটি পেশা নয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি। আমাদের কাজ শুধু তার জোড়া লাগানো নয়, বরং মানুষের জীবনে আলোকিত করা এবং নিরাপদ রাখা। একটি বাড়ি, একটি কারখানা, একটি বড় শিল্প প্রতিষ্ঠান, সব কিছুই আমাদের দক্ষতার উপর নির্ভরশীল, ঠিক কিনা? আমাদের কাজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, আমাদের এই পেশায় অনেক চ্যালেঞ্জ আছে। কখনো কখনো আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করি বা করতে হয়। পুরনো যন্ত্রপাতি, নিম্নমানের সামগ্রী এবং কাজের সঠিক পরিবেশের অভাব আমাদের জন্য বিপদ ডেকে আনে, ঠিক কিনা? পাশাপাশি আমাদের কাজের সঠিক মূল্যায়ন প্রায়শই হয় না। আমরা যা কাজ করি 2000 টাকার দেয় 500 টাকা, আর এখন কাজ করে মজুরি না পেলেই আমরা মজুরি পাবো না, মজুরি পাওয়ার নিশ্চয়তাও নাই, ওই গ্রাহককে কানেকশন দিয়ে চালু করে দিছে, ঠিক আছে? বর্তমানে এই অবস্থা। অনেকেই আমাদের কাজকে ছোট করে দেখেন, যা আমাদের জন্য হতাশাজনক। তবে এই চ্যালেঞ্জগুলো কঠিন, কাটিয়ে ওঠার বিশাল সম্ভাবনা আমাদের সামনে আছে। প্রযুক্তি উন্নতির সাথে সাথে আমাদের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হচ্ছে। এখন শুধু লাইট ফ্যান লাগানোই আমাদের কাজ নয়, সোলার সিস্টেম, স্মার্ট হোম টেকনোলজি এবং অত্যাধুনিক শিল্প কারখানায় বৈদ্যুতিক ব্যবস্থা এবং সব কিছুই আমাদের দক্ষতার চাহিদা বাড়াচ্ছে। আমাদের ঐক্য ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আমরা বলছি, এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে আমাদের ঐক্য একান্ত প্রয়োজন বা কামনা করি, ঠিক কি না? আমাদের ইউনিয়ন শুধু একটু নাম নয়, ইউনিয়ন বলতে এই অ্যাসোসিয়েশন শুধু একটি নাম নয়, এটি আমাদের শক্তি। যখন আমরা ঐক্যবদ্ধ থাকব, তখন আমাদের দাবিগুলো আরও জোরালো হবে, ঠিক কি না? এক ডাকে সারা বাংলাদেশ আমরা নামে পড়তে পারবো, ঠিক কি না? আমাদের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে। প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি। সবাই সব বিষয়ে পারদর্শী না, এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। নিয়মিত কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করে আমরা আমাদের দক্ষতা কিভাবে বাড়াবো। নতুন প্রযুক্তির সাথে সাথে পরিচিত হলে আমরা আরও বড় জটিল কাজ
করার সুযোগ পাব। নিরাপত্তা নিশ্চয়তা আমাদের কাজের সময় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি নিরাপত্তা আমাদের প্রাধান্য না দেয় তাহলে আমাদের জীবন ঝুঁকির মুখে পড়বে, ঠিক না? উন্নত মানের সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে সে সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। নাম মজুরি ও সম্মান আমাদের কাজের সঠিক মূল্য সম্মান নিশ্চিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে। আমরা যা কাজ করি, যা মজুরি পাই, তা আমরা কি সঠিকভাবে পাই না। আমাদের মূল্যায়ন নাই, আমাদের ছোট করে দেখা হচ্ছে। তবে আমরা যেন আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হই। আইনি সুরক্ষা আছে। কাজের সময় কোনো সমস্যা হলে, আইনি জটিলতা পড়লে আমাদের এই অ্যাসোসিয়েশন আমাদের পাশে দাঁড়াবে। আমি মনে করি এই নিশ্চয়তা থাকা জরুরি, ঠিক না? আমি বিশ্বাস করি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, তাহলে গাইবান্ধা জেলার ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনে শুধু এই জেলার নয়, সারা দেশের জন্য একটি মডেল হতে পারে। আমাদের পেশার সম্মান বাড়াতে, নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে কিছু গঠনমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। আমি মাঝে একটু জোকস বলি, একটু জোকস বলি। বাপের ছেলে মানে ছোট থেকে বড় করছে, সারা বছর কথা শুনছে, এখন বয়স হয়ে গেছে 16-17, এখন আর কোনো কথা শোনে না, ঠিক মতো খায় না, ঠিক মতো পড়ে না। তে বাপে চিন্তায় পড়ে গেল যে ঘটনা কি, আমার ছেলের হলোটা কি, আমার বাচ্চার হলোটা কি? এই কথাও শোনে না, ঠিক মতো খায়ও না, পড়াশোনাও করে না, খেলবেরও যায় না। তো এখন বেটাক যা বলতেছে, বাবা তুমি যে এই যে কথা বলো না, কিছু করো না, তুমি আসলে কি বিয়ে করবে? কয় আমি কি মানা করছি? আমি কি মানা করছি? তো ও বাবা তোর অসুখটা বুঝতে পারছি। তা ঘটনা হচ্ছে আমাদের যে এই অবস্থা এই বউ আনতে গেলে ওই ছেলে যেরকম কথা শোনে না, কাজ করে না, ঠিক এই রকম আচরণই আমাদের করতে হবে। কার সাথে? কার সাথে? সমিতির সাথে। সমিতির কাছে, সমিতির এক ডাকে আমরা রিডিং এনে দেব, আমরা বকেয়া আদায় করে দেব। আমরা ওই একজন মারধর করছে, পোলত চড়ছে, কাইসি নিয়ে নিচে খাড়ায় আছে, ওই লেখাত কিরা আছে রে, কেউ অমুক আছে, যা তো না ভাই, যা তো বাঁচাও। তা আমরা ওকে বাঁচামো, বকা আদায় করে দেবো, রিডিং নিয়ে দেবো, তারপরে ওই আপনি দিবি রিডিং আনবে দিয়ে ওই যে দালালের ওয়ারিং দেখে আসবি ইন্সপেক্টর। এই কাম যদি হয় তাহলে আপনি ফিরে যদি কথাও শোনেন তাহলে কাম হবে না। আমাদের চাও এরকম হবে, আমাদের কাজ এরকম হবে, আমাদের কাঙ্ক্ষিত ফল না পর্যন্ত এক ডাকে সারা বাংলাদেশ, আমার বিভাগীয় কেন্দ্রের কাছে আহ্বান থাকবে যে এক ডাকে সব কাজ বন্ধ। আজ থেকে কি হবে এরকম যে আজ থেকে আমরা কোনো কানেকশনের দেব না, কানেকশন বন্ধ। দেন কানেকশন কে দিবে? কোন দালালে দেয়? তখন তাকে ধরা হবে। আমাদের কি আমরা হাইকোর্টের যে রায় পেয়েছি, সেই রায় সুপ্রিম কোর্ট থেকে আজ আমরা রায় পেয়েছি, সে রায় কি আমাদের ভাইলেট হয়ে গেছে? সে রায় কি আমাদের সাংবিধানিক মানে আইনিভাবে পাওয়া? তা আইনিভাবে যদি পাওয়াই হয় তাহলে সেটা যদি এই হয় যে আমরা ইলেকট্রিশিয়ান ছাড়া কাজ হবে না, আরবি চেয়ারম্যানকে ডাইরেক্ট পত্র দিয়ে বলে দিচ্ছে যে ইলেকট্রিশিয়ানের ওয়ারিং ছাড়া, ইলেকট্রিশিয়ান ছাড়া এই কাজ করতে পারবে না, তাহলে আমরা যদি এক ডাকে সারা বাংলাদেশ কাজ বন্ধ করে দিতে পারি, আর যদি কোনো কানেকশন না হয়, কোনো শিল্প প্রতিষ্ঠান না হয়, আপনি কি মনে করছেন একজন 1 কোটি টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করতেছে, 5 কোটি টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করতেছে, সে এই সামান্য ওয়ারিং রিপোর্টের জন্য তার কানেকশন হবে না? সে ঘুরবে, সে চাপ সৃষ্টি করবে, সে চাপ যখন সৃষ্টি করবে তখন কিন্তু ইলেকট্রিশিয়ানের তা আপনারা কি চাচ্ছেন যে আমাদের অধিকার ফেরত দেন, সারবারে আমাদের নাম নাই কেন?
নাম তুলে দেন নাকি পাসওয়ার্ড দেন, তারপরে না কাজ হবে। তো এই যে আমার একটা যোগ ছিল, এর পরবর্তীতে বক্তব্য রাখবেন শাহজাহান সিরাজ মাসুদ ভাই, প্রাক্তন সাধারণ সম্পাদক রংপুর বিভাগ, তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। যে এখানে কমপক্ষেও 3 থেকে 400 লোক হওয়ার কথা। তো মিলন মেলাটা কাকে বলে এটাই আমার জানা নাই। যদি আপনারা এই গাইবান্ধা পিবিএসের সভাপতি এবং সেক্রেটারি আমাকে বুঝাই দিতেন যে মিলন মেলা কাকে বলে, তাহলে আমি একটু খুশি হইতাম। 1, 2 নম্বর হলো, আপনারা যে সমস্ত বক্তব্যগুলো এখানে তুলে ধরছেন তার মধ্যে কিছু বক্তব্য আমার ভালো লাগছে। একটা ভাইয়ের, যে ভাই ঠিকাদারি করে, মঞ্জুর, ওনার বক্তব্য কিছুটা আমার ভালো লাগছে। আর বাকি আপনারা যারা বক্তব্য দিলেন, এই বক্তব্যের সারমর্মটা আমার কাছে একটাই, যে আপনারা জন্ম নিবন্ধন জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট কখন বের হয়েছিল, কত সালে ভাই আপনার কি জানা আছে? যদি 68 সালে জন্ম নিবন্ধন নিয়ন্ত্রণ ট্যাবলেট বের হয়ে থাকে, তারপর থেকে এক বাপের একটা ছেলে বা একটা মেয়েই হয়। তো আপনারা যে বক্তব্যগুলো দিলেন, আমার মনে হয় যে আপনারা এই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়া আপনাদের উচিত। কেন? আপনারা একজনে 4-5টা করে বাচ্চা এবং ছাওয়া তৈরি করছেন, আর আজকে তারে দোষ দিয়ে তার ঘাড়ের উপর পা দিয়ে আপনারা পার হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন নাকি? আপনাদের বক্তব্যগুলো তো এরকম হওয়ার কথা না রে ভাই। আমি রংপুর 1 পিবিএস 1-এর সভাপতি, আপনাদের পাশাপাশি। আমার এখানে লোক বেশি আসার একটা কারণ, সাদেকুল ভাই আমাকে ব্যক্তিগতভাবে বলছিল যে ভাই আপনার জোনাল অফিস থেকে 2 জন আর পিবিএস কমিটি থেকে 3 জন, যে কয়েকজন হয় আপনাদের দাওয়াত থাকলে আপনারা আসবেন। আর সে কারণেই আমি আমার জোনাল অফিস সহ এখানে চলে আসছি। আমার জোনাল অফিসে হয়তোবা কিছু থাকতে পারে, কিন্তু জোনাল অফিসের মধ্যে আমি নিজেও, আমি গর্ব করে বলতে পারি, যখন বাংলাদেশের ইলেকট্রিশিয়ান উন্মুক্ত হয়েছিল তখনও আমার অফিস উন্মুক্ত হয়নি। আমার অফিসের জোনাল অফিসার থেকে শুরু করে যত ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, ফোরম্যান যত আছে, ইন্সপেক্টর, কম, এনারা সবাই আমাদের বগলের তলেই ছিল, ওপরে কোনো দিন উঠতে পারে নাই, আজও পারে নাই, এখনও পারে নাই। তো আমিও তো আমার ওই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আমাকেও তো খাওয়া লাগে নাই, আমিও 2-1টা জন্ম দিছি, কিন্তু জন্ম যদিও দিছি কিন্তু সেটা সুসন্তান, কুসন্তান নয় যা আমার বিরুদ্ধে দাঁড়াবে। তা আপনারা এমন কুসন্তান জন্ম দিলেন যে আপনাদের ঘাড়ে এখন পা দিয়ে ওই পাগার পার হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের ওদিকে কিন্তু পাগার বলে, ডাড়া বলে না, পাগার বলে। তো দয়া করে ওগুলা বাদ দেন, বাদ দিয়ে নিজেরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করেন। আজকে 99 জনের মধ্যে এখানে আপনারা যদি আমি বলি যে হাত তোলেন, তাহলে বেজ্জতি হবেন আমার মনে হয়। 99 জনের মধ্যে বোধ হয় অর্ধেকও আসেন নাই, সবাই বাইরে হাওয়া বাতাস খাওয়া বেড়াতেছেন এবং ঘুরে বেড়াতেছেন। তো আপনারা চাঁদা দেবেন না, আপনারা ওই টেবিলের তল দিয়ে হাত দেবেন না, কে দেবে? আমরা দেব? আমরা তো দেব না। আমার এই যে গণছুটি গেল, এই গণছুটিতে ওই যে আমার এক সাংগঠনিক সম্পাদক আছে এখানে বসে, ওই যে পেছনে আপনাদের ক্যাশিয়ার আছে, এই যে একজন সাধারণ সম্পাদক আছে, ডিজিএম নিজে তাদের ডাকি নিয়ে পাশে রাতে 10টা, 10:30 পর্যন্ত ডিউটি করছে। আপনারা কি পারছিলেন? গেছিলেন? যান নাই? তাহলে আপনাদের পুষবে কেমন করে রে ভাই? তারা, আপনারাই তো তাদের সেলুট দিয়ে চলেন, তো আপনাদের পুষবে কেমন করে? আপনারা আজকে চাচ্ছেন আমার মুখে হার তুলে দেন,
ঘর জামাই এসে পড়ছেন আপনারা নাকি? আরে ভাই একটা জিনিস চিন্তা করেন, আপনার ইন্সপেক্টরের বাড়ি এই ডিস্ট্রিক্টে না, এখান থেকে 10 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে। সে এখানে এসে ভ্যাট ফুটে চলে যাবে, টেবিলের তল দিয়ে হাত দিয়ে পকেট তাজা করে নিয়ে বউ বাচ্চা বলবে, আর আপনি কাজ করে এসে ওই টেবিলের তল দিয়ে হাত ঢুকাবেন? আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আর সেই বক্তব্যগুলো এখানে দিচ্ছেন আপনারা। আপনারা দাবি দেওয়া করবেন, যেটা আমার এই ভাই বলছে, অসুস্থ ভাই বলছে, পাসওয়ার্ড, আইডি কার্ড আপনারা দাবি দেওয়া করবেন এগুলো। আপনারা আপনাদের পাসওয়ার্ড চাবেন বিভাগীয় আহ্বায়ক কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তেনার কাছে। অফিসের আপনাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আপনাদেরকেই সারতে হবে রে ভাই, কারণ সমস্ত দোষ ত্রুটি আপনাদেরই। আপনারা ধোয়া তুলসীর পাতা কেউ না। তুলসীরহাট বাজারে বসে আপনারা এই সমস্ত বক্তব্য দিতেছেন, আপনাদের তো মানে কি আর বলবো, আমার ভাষায় আসে না। আপনারা কি জানেন যে আপনাদের এখানে আপনারা অফিসে যা যা করছেন সমস্ত এই সাদিকুল ভাই আমার কাছে পাঠিয়ে দিছে? এটা বোধহয় জানেন না। যে সমস্ত চিঠিপত্র, যে সমস্ত আদান প্রদান সব কিছু সাদিকুল ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে সেটা যদি আমি বাস্তবে রূপ নেওয়াতে পারি, তাহলে সাদিকুল ভাই আজকে ব্যর্থ করতে পারে নাই আমি মনে করব। কারণ তার চিঠি দেওয়া এই জিএম স্যারের কাছে, সেই চিঠি আমি লিপিবদ্ধ করে আমার এতে পাঠাইছি, আমার ডিজিএমকে আমি দিছি, তারপর তারা বশীভূত হয়েছে। তো আপনারা কেন পারবেন না সেটা? আপনারাই তো আমাকে দিলেন, আর আপনারাই পারেন না, আপনারাই ব্যর্থ। তাহলে আপনারা আগের থেকে কি করলেন বলেন তো দেখি। এখন সব মিলিয়ে আমার আর কিছু বলার ভাষা নাই, তবে একটা ভাষা আছে আমার কাছে, সেটা হলো এই কেন্দ্রীয় গ্রুপের সাংগঠনিক মহোদয়ের কাছে। সেটা হলো উনি কেন্দ্রীয় গ্রুপে বসে এবং প্রতিনিয়ত সেখানকার সংবাদ আদান প্রদান করে, আমাদের গ্রুপে সার্ভেয়ার করে। তা আমি এই গাইবান্ধা পিবিএসের কাউকে কেন্দ্রীয় গ্রুপে সবসময় পাই না। আমি জানি না আপনাদের মনে কতটুকু, কার কতটুকু কষ্ট আছে আর কতটুকু ভেদাভেদ আছে। তা এতক্ষণ তো আপনারাই নিজেরাই বললেন যে ভেদাভেদ আমরা থেকে বের হয়ে আসব। তো এই আজকের এই মিলন মেলার অনুষ্ঠানের পর থেকে আমি আশা করব সাদিকুল ভাই এবং এখানকার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আদার্স 2-1 যারা ভালো বোঝেন তারা গ্রুপে প্রতিনিয়ত ঢুকবেন, খবরাখবর নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। ধন্যবাদ আফজার হোসেন ভাইকে। সে আমাদের কিন্তু লজ্জিত করে ফেলছে, বেজ্জতি করে ফেলছে। তার কারণ আমরা যে কয়জন ইলেকট্রিশিয়ান এই সমিতির তালিকাভুক্ত আছি, আমরা আজ উপস্থিত হয়নি। এটা আমাদেরই ব্যর্থতা। এটা যদি হয়, এরকমই হয়, তাহলে কিন্তু সংগঠন চালানো অসম্ভব হবে। তো প্রতিটি জোনাল, সাব জোনালের সভাপতি, সেক্রেটারি আছে, এই দায়ভার কিন্তু তাদেরই নিতে হবে। কারণ সদরের সভাপতি কিন্তু ওই মহিমাগঞ্জের সবার দায়িত্ব নেবে না, পলাশবাড়ির সবার দায়িত্ব নেবে না, গোবিন্দগঞ্জের সবার দায়িত্ব নেবে না, বোনারপাড়ার সবার দায়িত্ব নিবে না, ওই কালীবাজারের সবার দায়িত্ব নেবে না। তো সবখানি কমিটি আছে এবং সবখানি শক্তিশালী হতে হবে এবং একটি করে লাঠি সুন্দর করে চা এসে সমিতির গাছের ধারে রাখতে হবে, অফিসের ধারে। যে কথা শুনবে না তার হাঁটুর নিচে কুবে থ্যাত্রা করতে হবে।
যদি আপনারা পারেন তাহলে সংগঠন করেন, যদি এরকম না পারেন তাহলে এই কাজকর্ম বাদ দিয়ে অন্য পেশায় নিয়ে যেতে হন। এই সংগঠনের দরকার নাই। আমি পূর্বেই বলেছি, এই সংগঠন যদি আপনারা কথা মানেন তাহলে নেতৃত্ব দিব, না হলে দিব না। যদি কথায় এক ডাকে আসেন তাহলে এখানে কথা মানে হাল বোয়ানের মৌটে ধরবো, আর যদি না শোনেন তাহলে আপনারা যেখানেই যান আমাদের কোনো আপত্তি নেই। আমার ব্যক্তিগতভাবে আমি যদি সমিতির কাজ নাও করি তাও ইনশাল্লাহ আমার সমস্যা নাই। আপনাদের জন্যে এই অসুস্থ শরীর নিয়ে অপারেশন করে এখনও সেলাই কাটেনি, এই অবস্থায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তার মানে এই নয় যে বিভাগীয় কমিটি কেন্দ্রীয় কমিটির লোক আসে আমাদের বেজ্জিত করবে আর আমরা সেগুলো নিয়ে মাথায় করে বাড়ি চলে যাব। এর পরবর্তীতে জানি এরকম ঘটনা না হয় তাহলে কিন্তু যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা ধরব। তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন নাম সদস্য সচিব আশাফুল আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নীলফামারী পিবিএস কর্তৃক গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত অধ্যকার আলোচনা সভা ও দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, উপস্থিত রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন দিনাজপুর 1, দিনাজপুর 2, ঠাকুরগাঁ, রংপুর 1, রংপুর 2, কুড়িগ্রাম এবং গাইবান্ধা পিবিএসের সভাপতি, নীলফামারী ঠাকুরগাঁও এবং নীলফামারী পিবিএসের সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদককে আমি দাওয়াত করেছিলাম। উপস্থিত সকল ভাইকে এবং গাইবান্ধা পিবিএসের সকল ইলেকট্রিশিয়ান ভাই, মিডিয়া ভাই এবং বিভিন্ন কোম্পানির আগত ভাইদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা যে দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আপনাদেরকে সাধারণ সম্বোধন জানাই। আমরা গাইবান্ধা পিবিএসের মূলত আজকে কমিটি গঠন উপলক্ষে এ আয়োজন এবং সেই সাথে এই মিলন মেলা। আমি এটুকু বলতে চাচ্ছি, আমরা সুসংগঠিত থাকলে আমাদের সব কিছুই সম্ভব। আমার মেম্বার ভাই যে কথা বলে গেলেন, আমার আর এক ভাই বলে গেলেন বোনারপাড়ার ভাই, আমরা গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান যারা আছি তারা অবশ্যই আমরা জানি আমাদের অফিসে দালাল কাজ করলেও আমাদের মতো এক ইলেকট্রিশিয়ানের ভাই হাত দিয়েই কাজ করে, ডাইরেক্টভাবে কেউ কাজ করতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যার কাছে যে সুবিধা দেয় তার কাছে এসে চলে যায়। আমরা সদর অফিসেও, আমি আমার ব্যক্তিগত কথাই বলি, আমরা সদর অফিসে আমরা যেভাবে ছাদের সাথে সহযোগিতা এবং ছাদের মারফতে আমরা যেভাবে কাজ করে থাকি, দেখা যাচ্ছে এখানে কোনো দালাল চার্জ পায় না। কিন্তু আমারই কিছু ভাই অনেক সময় অনৈতিক সুবিধার মাধ্যমে সেই দালালকে প্রশ্রয় দেয়। যাক, আমরা গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সকল ইলেকট্রিশিয়ান এবং অফিসের সাথে যথাযথ সুসম্পন্ন সম্পর্ক আছে। আমরা এক বড় ভাই বললেন আমরা কোনো 1 টাকা বিনিময়ে সদর অফিসে কেউ কাজ করি না, কেউ বলতে পারবে না আপনারা অন্য অফিসে কী করেন। আমি যতটুকু জানি আমার ইলেকট্রিশিয়ান কেউ কাউকে টাকা দেয় না। এখন যদি কেউ অন্যায়ভাবে কিছু করে নিতে চায় সেক্ষেত্রে তো অন্যায়ভাবে কিছু করতে পারে, কিন্তু জেনুইন কাজ জেনুইনভাবেই হয়, এখানে 1 টাকা কেউ দেয় না। আপনারা আমার জিএম স্যারের দাওয়াত দিতে গেছিলাম আমাদের সভাপতি শৈলানা সহ, কিন্তু সিএম স্যারে আমার একটা মেসেজ দিয়ে দিচ্ছেন যে আপনারা অনেক সময় অফিসের কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে নেন এবং যত সময়ে টাকা দেন না, জমা দেন না, গ্রাহক হয়রানি হয়।
আমার এই বিষয়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা গ্রাহকের কাছে স্পেসিফিক টাকা নেবেন যে আপনার ওয়ারিং করতে আমার এই মজুরি, আপনার আবেদন মাল সামানা কিনতে এই মজুরি, আপনার জামানত বাবদ এই টাকা খরচ হবে। আমার যদি অফিসে যেতে 2 দিন সময় লাগে বা 2 দিন ঘোরা লাগে, তার জন্য আমার এই 200 টাকা কি 500 টাকা আমি অতিরিক্ত নিব, এইভাবে স্পেসিফিক বলবেন, বলে তাদের কাছে টাকা নেবেন এবং যতভাবে জামানত এবং অফিসের প্রসেসিং করবেন। স্যারের করার নির্দেশ, কেউ যদি আমার অফিসের এমপ্লয় 1 টাকা চেয়ে থাকে তো আপনারা আমার আড়ালে হলেও বলবেন, আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি তার বিরুদ্ধে নেব। এই জন্যে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনার অনৈতিক কোনো কাজ করবেন না, অনৈতিক কোনো বিনিময় করবেন না। আমরা গাইবান্ধা সদরের যেগুলো ইলেকট্রিশিয়ান আছি, আমরা হয়তো আপনাদের যথাযথভাবে এই অনুষ্ঠানে যথাসময়ে উপস্থাপন মানে আপনাদের মঞ্চায়ন করতে পারি নাই, এবং আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের যেটুকু আমাদের পক্ষ থেকে সহানুভূতি মানে আমাদের আপ্যায়ন বা আপনাদের সহযোগিতা করা দরকার ছিল, আমরা সেটুকু করতে পারি নাই। আমাদের আগামী দিনগুলো ভালো হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।